স্বাগত বাংলার ক্লাসে। আজ আমি দশম শ্রেণীর প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আসলে আমি এটাকে প্রজেক্ট বললাম ঠিকই, কিন্তু এটা প্রজেক্ট নয়, এটা হলো অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন। যদিও আমরা প্রজেক্ট বলে এটাকে ভুল করি, তোমাদের প্রজেক্ট 11 এবং 12 অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা যখন উঠবে তখন তোমাদের করতে হয়। এখনকার জন্য অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমরা এই বিষয়টা যে কি সেটা একটু স্পষ্ট হয়ে নেব। তো অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ইন্টারনাল ফরমেটিভ এভ্যালুয়েশন এটা কবে থেকে চালু হলো এবং তোমরা ভালোভাবেই জানো এর আগে আমাদের ওরাল নেওয়া হতো। তো এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব এবং তোমাদের যে পদ্ধতিগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো। বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত বিদ্যালয়ে জানুয়ারি 2016 থেকে এই অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনটা যোগ করা হয়েছে। তোমাদেরকে আমি আগেও বললাম, এর আগে আমাদের যেটা করতে হতো যে 90 নম্বরের পরীক্ষা দিতে হতো তোমাদের এবং তার সঙ্গে 10 নম্বরের একটা ওরাল হতো, কিন্তু 2016 পর থেকে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নটা গৃহীত হয়। এই পদ্ধতি সাধারণ মাত্রা প্রাথমিক ধারণা, মানে এই পদ্ধতিটা কেমন সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই। যে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন এটা মূলত 6 ধরনের পদ্ধতির কথা সেখানে বলা রয়েছে। কি কি সেই 6 ধরনের পদ্ধতি? প্রথমটা হলো সমীক্ষা বা সার্ভে, তারপর হলো প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি, তারপর হলো ক্ষেত্র বিশ্লেষণ কেস স্টাডি, তারপর হলো মডেল নির্মাণ মডেল মেকিং, সৃষ্টিশীল রচনা ক্রিয়েটিভ রাইটিং এবং পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তায় মূল্যায়ন ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। এই যে 6টা পদ্ধতি এই 6টা পদ্ধতি অবলম্বন করে তোমাদের এই ইন্টারনাল ফরমেটিভ যে ইভ্যালুয়েশন এটা করতে হয়। আমি তোমাদের ধরে ধরে প্রত্যেকটা বিষয় আলোচনা করব, তোমরা ক্লাসটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে ধরো একটা শিক্ষাবর্ষে যা করণীয়, অর্থাৎ তোমরা যে বছর পড়ছো সে বছর তোমাদেরকে কি করতে হবে। তাহলে প্রদত্ত 6টি অন্তর্বর্তী প্রস্তুতিকালীন যে মূল্যায়নের পদ্ধতিগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ 6টা পদ্ধতি দেওয়া হয়েছে, তো একটি শিক্ষাবর্ষে যে কোনো 3টি নির্বাচন করতে হবে। অর্থাৎ এই 6টার মধ্যে তোমাদেরকে শিক্ষক বা শিক্ষিকারা কি করবেন, যে কোনো 3টি নির্বাচন করে দেবেন। সেই নির্বাচনটা তোমরাও করতে পারো এবং প্রতিটি পর্যায়ের জন্য একটি করে পদ্ধতি গ্রহণ করা হবে। তোমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সামেটিভ 3টে সামেটিভ দাও। প্রত্যেকটা সামেটিভের শেষে তোমরা জানো 40, 10, 40, 10 এভাবে নম্বর বিভাজন থাকে। তো প্রত্যেকটা সামেটিভের শেষে এবং থার্ডে 90+10 থাকে। তোমাদেরকে এই ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনটা করতে হবে এবং তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের প্রাপ্ত মান মাধ্যমিক পরীক্ষায় সেই বিষয়ের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের মান হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ তোমরা ফার্স্ট সামেটিভের পর যে ইভ্যালুয়েশনটা দিচ্ছ ফরমেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ডের পরে যেটা দিচ্ছ, এই দুটো মানে স্কুলেই থাকবে এবং থার্ড যেটা দেবে, অর্থাৎ তোমরা যে ফাইনাল পরীক্ষাটা দেবে সেই ফাইনাল পরীক্ষার সঙ্গে তোমরা যে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নটা তৈরি করবে সেটা মাধ্যমিকের নাম্বার হিসাবে যোগ হবে। অর্থাৎ থার্ড সামেটিভের পর
তোমরা যে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নটা তৈরি করবে 10 নম্বরের, সেই 10 নম্বরের মধ্যে যা পাবে সেটা মাধ্যমিকের সঙ্গে যুক্ত হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। আমি আরও বিস্তারিত যাব, তার আগে একটু দেখে নাও যে তোমরা কেন এটা শিখবে, শিক্ষার্থীরা কি শিখবে এই জায়গাটা থেকে। তো কি মানে বিষয়গুলো শিক্ষার্থীরা এই জায়গা থেকে শিখবে? প্রথমত হলো কোনো একটা বিষয়, ঘটনা বা পরিস্থিতিকে তোমরা নিজের ভাষায় বর্ণনা করতে পারবে, বা ধরো বিভিন্ন সূত্র, ধারণা, তর্ক বিতর্ক, কথোপকথন ইত্যাদি নিয়ে তোমাদের একটা মৌলিক ধারণা তৈরি হবে। এছাড়াও বিভিন্ন বিষয়, ঘটনা, পরিবেশ অনুযায়ী তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং নতুন উত্তর খুঁজতে পারবে। আর সব থেকে যেটা বড় কথা, সর্বোপরি এই পাঠ্যপুস্তকের বাইরেও তোমাদের মৌলিক চিন্তা ভাবনার প্রকাশ ঘটবে এই ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশনের দ্বারা। এবার আমরা প্রত্যেকটা যে মানে তোমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ যে 6টি পদ্ধতি রয়েছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের, সেই 6টা পদ্ধতি এবং একটা করে প্রয়োগ, অর্থাৎ কোনো একটা গল্প, কবিতা বা ব্যাকরণের একটা করে প্রয়োগ দেখিয়ে তোমাদের নমুনাগুলো দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো আমরা একদম প্রথম যেটা বললাম, সমীক্ষা বা সার্ভে, এই বিষয়টা কি সেটা একটু দেখে নিই। ধরো তোমাদেরকে সার্ভে করতে দেওয়া হলো, তো তোমরা কিভাবে সার্ভেটা করবে সেটা একটু দেখে নাও। শিক্ষক বা শিক্ষিকার দ্বারা আগে থেকে স্থির করা কোনো একটি বিষয় থেকে তথ্য সংগ্রহ করা এবং সেই সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর কথা এই প্রক্রিয়ায় বলা হয়ে থাকে। অর্থাৎ তোমাদের যিনি শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা, তিনি কি করবেন, একটা বিষয় দেবেন, সেই বিষয় থেকে মানে কোনো একটা গল্প বা কবিতা দিলেন, সেখান থেকে তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এবার এখানে কিভাবে, সমীক্ষাতে কিভাবে বিশ্লেষণ হয় আমি সেটা বলছি, একটু পরে বলছি। তার আগে দেখে নাও যে সমীক্ষা প্রক্রিয়াটি মূলত বিষয়কেন্দ্রিক, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের ভিতর থেকেই হবে। সুতরাং তোমাদের পাঠ্য বইয়ের কোনো একটি গল্প বা কবিতা নিয়ে দলগতভাবে সেই বিষয়টির উপরে মৌলিক বিচার বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ তোমরা এককভাবে বা দলগতভাবে তোমরা এই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা করতে পারো। তোমাদের মনে রাখতে হবে যে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের পাঠটা ক্লাসের মধ্যেই শেষ করতে হবে। অর্থাৎ তোমাদের যিনি শ্রেণী শিক্ষক, তিনি কিন্তু এই ফরমেটিভ ইভ্যালুয়েশন যেগুলো রয়েছে সেগুলো ক্লাসের মধ্যেই নেবেন। শিক্ষক মহাশয় তোমাদের ক্লাসটা সংখ্যা অনুযায়ী সাধারণত 4 বা 5 ভাগে ভাগ করা হয়, তো 4টি বা 5টি ভাগে তিনি ভাগ করে দেবেন। তিনি তোমাদেরকে, ধরো একটা কবিতা দেওয়া হলো, সেই কবিতাটা সম্পর্কে কোনো একটা সূত্র ধরিয়ে দেবেন। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক তোমাদের পাঠ্য অন্তর্ভুক্ত জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তোমাদেরকে সমীক্ষার জন্য নির্বাচন করতে দেওয়া হয়েছে। এবার শিক্ষক মহাশয় তোমাদেরকে বলতে পারেন যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি তোমরা সকলেই পড়েছ, এই কবিতাটি একটি যুদ্ধবিরোধী কবিতা। এখানে রক্তক্ষয়ী যুদ্ধের প্রতিবাদ করে মানবতার জয়গান করেছেন কবি। এবার তোমাদের যে কাজ, সে কাজটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মতো অন্য কোনো কবিতায় এমন যুদ্ধবিরোধী বক্তব্য থাকলে তা খুঁজে বের করো এবং পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য কবির লেখা এই ধরনের যুদ্ধবিরোধী কবিতার তালিকা নির্মাণ করো। অর্থাৎ তোমরা তো এই কবিতাটা পড়ছই, তার সঙ্গে যদি এরকম যুদ্ধবিরোধী কোনো কবিতা তোমরা পড়ে থাকো বা এরকম একাধিক কবিতা পড়ে থাকো, তাহলে সেগুলোর একটা লিস্ট বা তালিকা তোমাদেরকে তৈরি করতে বলা হবে। এর সঙ্গে তোমরা যে তালিকাটা তৈরি করছো, সেই তালিকাটির মধ্যে কোন কবিতাটি তোমার সবচেয়ে প্রিয়, অর্থাৎ দেখা গেল এরকম যুদ্ধবিরোধী কবিতা তোমরা 8টা বা 10টা করলে, তাহলে এই 8টা বা 10টা কবিতার মধ্যে তোমার কোন কবিতাটা প্রিয় এবং কেন
সে বিষয়ে কম বেশি 150 শব্দে নিজের মতামত প্রকাশ করতে হবে এবং প্রতিটি দলের সদস্যরা ব্যক্তিগত অভিমত লিখে শিক্ষক শিক্ষিকার কাছে জমা দেবে। অর্থাৎ কি, যে তোমরা ধরো দলগতভাবেই বিষয়টা করলে কিন্তু সবার কাছেই কিন্তু খাতাটা থাকবে, সবাই কিন্তু শিক্ষক মহাশয় যে কাজটা দেবেন সেটা লিখে তাকে জমা দিতে হবে। এই গেল তোমাদের সমীক্ষা বা সার্ভে। তো এর সঙ্গে আরও একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের সময়সীমা কত। তো এটার জন্য নির্ধারিত সময় হচ্ছে 40 থেকে 45 মিনিট, অর্থাৎ একটা ক্লাস। তার মধ্যে কি করবে, শ্রেণীকক্ষে এই বিষয়টি আদান প্রদানের জন্য, অর্থাৎ একে অপরের সঙ্গে কথাবার্তা বলছো তার জন্য 10 মিনিট, দলগতভাবে তালিকা প্রস্তুত করার জন্য 10 মিনিট, ব্যক্তিগতভাবে কবিতা নির্বাচনের জন্য 5 থেকে 10 মিনিট এবং এককভাবে নিজের মতামতের লিখিত প্রকাশের জন্য 10 থেকে 15 মিনিট। এইভাবে একটা সময় বিভাজন করে দেওয়া হয় এবং এই সময় বিভাজনের মধ্য দিয়েই তোমাদেরকে বিষয়টা করতে হবে। এবার আমরা নেক্সট চলে যাব প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি। এই বিষয়টা কি, যে প্রকৃতি পাঠকে একটি যদি প্রক্রিয়া হিসাবে বলা হয় তাহলে সেটা ভাবা যেতে পারে যে কোনো কিছুকে বা কোনো চরিত্রকে আমরা যেভাবে দেখি এবং সেই দেখার নিরিখে সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে যে যথাযথ সিদ্ধান্তে পৌঁছই, প্রকৃতি পাঠ সেই পদ্ধতিটিরই নির্যাস। প্রকৃতি পাঠের মাধ্যমে যুক্তিনির্ভর ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গির সঙ্গে ব্যক্তি অভিজ্ঞতা, অনুভূতি, নিজের মৌলিক চিন্তাভাবনা জড়িয়ে থাকে। অর্থাৎ প্রকৃতি পাঠ মানে চরিত্র পাঠ, চরিত্র বা নেচার। শুধু মানে প্রকৃতি বলতে গাছপালা নয়, নেচার বলতে মানুষের নেচার, চরিত্রের যে নেচার। তো সেগুলো ধরো তোমরা কোনো একটা গল্প বা কবিতা পড়লে, তার কোনো একটা চরিত্র পড়লে, সেই চরিত্রটা তোমার কেমন মনে হয় বা কোনো দিক দিয়ে, কোনো একটা বিশেষ দিক দিয়ে তুমি তাকে বিশ্লেষণ করতে পারছো কি না, এটাই হচ্ছে তোমার প্রকৃতি পাঠের আসল বিষয়। আমি উদাহরণটা দিই একটা, তাহলে তোমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবে। যেমন পথের দাবি, এই যে পাঠ্যাংশটা, এই পাঠ্যাংশের অন্যতম আকর্ষণীয় চরিত্র হচ্ছে গিরিশ মহাপাত্র। শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে পাঠ্যাংশ থেকে গিরিশ মহাপাত্রের কার্যকলাপের একটি মুহূর্ত নির্বাচন করে দেবেন। অর্থাৎ তোমাদের এই টেক্সট থেকে কিছু একটা অংশ কপি করে দিলেন তিনি। ধরো একটা অনুচ্ছেদ দেওয়া হলো, তিনি একটা অংশ তুলে দিলেন। সেই জায়গাটি থেকে গিরিশ মহাপাত্রের ব্যক্তিত্বের প্রকৃতি তোমাদেরকে নির্বাচন করতে হবে। অর্থাৎ সেই জায়গায় গিরিশ মহাপাত্রের যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা নির্বাচন করতে হবে। আমি যদিও এখানে তোমাদের সেই অনুচ্ছেদটা দিইনি, অনেকটা বড় হয়ে যাবে বলে, কিন্তু এটা করার সময় তোমাদেরকে শিক্ষক বা শিক্ষিকা সেই অনুচ্ছেদটা দেবেন। এবার তোমাদেরকে কিছু প্রশ্ন দেবেন যা মৌলিক চিন্তা ভাবনা করেই তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কোনো নোট বইয়ে পাবে না, তোমাদেরকে নিজেকেই চিন্তা ভাবনা করে লিখতে হবে। এবার প্রশ্নগুলো একটু দেখে নাও যে কী ধরনের প্রশ্ন হতে পারে। ধরা যাক তিনি প্রশ্ন দিতে পারেন এরকম যে, আমি বাবু ধর্মভীরু মানুষ, বক্তা কিভাবে তার ধর্ম রক্ষা করতে চেয়েছিলেন। কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্র বিচিত্র সাজ পোশাক পরে এসেছিল কেন। গিরিশ মহাপাত্রের কোন বক্তব্যগুলি তার বুদ্ধিমত্তার পরিচয় বহন করে বলে তুমি মনে করো, তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন 3, অপূর্বের কথোপকথনের মধ্য দিয়ে তৎকালীন ব্রিটিশ শাসকের যে পরিচয় পাওয়া যায় তাতে সব্যসাচী সম্পর্কে তোমার মনের যে অনুভূতি তা নিজের ভাষায় ব্যক্ত করো। তো এই রকম ধরনের প্রশ্ন দিতে পারেন। তোমরা 150 থেকে 200 শব্দের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। চলো এবার আমরা পরবর্তীতে যাই, সেটা হলো ক্ষেত্র বিশ্লেষণ বা কেস স্টাডি। এই বিষয়টা কীরকম, যে কোনো একটি ঘটনা, ধরো কোনো একটা ঘটনা, গল্প বা কোনো একটা পরিপ্রেক্ষিতকে কেন্দ্র করে ক্ষেত্র বিশ্লেষণ প্রক্রিয়াটি গড়ে তোলা হয়। সাধারণত এই পদ্ধতিতে কোনো ঘটনা বা গল্পকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সামনে একটি বাস্তবগ্রাহ্য, জটিল এবং দ্বন্দ্বময় পরিস্থিতির সৃষ্টি করা হয় এবং শিক্ষার্থীরা সেই দ্বন্দ্ব বা সমস্যাটিকে
নিজের সামর্থ্য অনুযায়ী সমাধান করবে। এর ফলে তারা গভীরভাবে ভাবতে পারবে এবং মূল্যবোধ তৈরি হবে। তো বিষয়টা কি? বিষয়টা ধরো কোনো একটা গল্প দেওয়া হলো, সেই গল্পের কোনো একটা চরিত্র দেওয়া হলো, সেই চরিত্রের কোনো একটা সমস্যা রয়েছে, তার মনের মধ্যে কোনো একটা হয়তো দোলাচলতা রয়েছে, তোমাকে সেই দোলাচলতার মধ্যে রাখা হবে। তোমাকে বলতে হবে সেই সমস্যাটা ধরো তোমার সমস্যা, এবং সেখান থেকে সমাধান করে বেরিয়ে আসতে হবে। আমি একটা টেক্সট থেকে উদাহরণ দিই, তাহলে বিষয়টা তোমাদের স্পষ্ট হবে। যেমন জ্ঞানচক্ষু গল্পটি পাঠের পর এই গল্পের চরিত্রগুলির বিভিন্ন দিক সম্পর্কে তোমাদের মনে একটি ধারণা গড়ে উঠেছে। চরিত্রের সেই বিশেষত্বগুলি বজায় রেখে একটি কাল্পনিক ঘটনা মুহূর্তের নিরিখে চরিত্রগুলির ভূমিকা সম্পর্কে তোমাদের মতামত গড়ে তুলতে হবে। ধরো শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে একটি অংশ তুলে দিলেন, যে কীরকম অংশটা, যে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে বলে তপনের নতুন মেসমশাই কী করলেন, তার গল্পটা ছাপিয়ে দেওয়ার কথা বললেন, এবং দেখা গেল যে তিনি গল্পটা ছাপিয়ে দিলেন, কিন্তু একটু আধটু কারেকশনের নামে পুরো গল্পটাই তিনি নিজের পাকা হাতে লিখে দিলেন। নিজে একজন লেখক হয়েও তপনের নিজস্বতা ও মৌলিকতাকে তিনি কোনো মূল্যই দিলেন না। তপন গল্পটা পড়ার সময় পুরো ব্যাপারটা বুঝতে পেরে মেসমশাইকে তার কষ্টের কথাটা জানালো। এবার প্রশ্ন, মানে এটা হচ্ছে তোমাদের বিষয়, এটা হচ্ছে তোমাদের সমস্যাটা, একটা তোমাদের একটা প্রবলেম তোমাদের সামনে শিক্ষক মশাই দিলেন। এবার সেখান থেকে তিনি প্রশ্ন করবেন। প্রশ্ন 1, মেসমশাই তপনের লেখা গল্পটা অবিকৃতভাবে ছাপতে দেননি কেন? এ থেকে তার কি মানসিকতার পরিচয় পাওয়া যায়? প্রশ্ন 2, তপনের মনে কষ্টের কথা শুনে তার মেসমশাইয়ের সম্ভাব্য প্রতিক্রিয়াটি কেমন হতে পারে বলে তুমি মনে করো, তা নিজের ভাষায় লেখো। এই প্রত্যেকটার সময়ই 40 মিনিট, এবং তোমাদেরকে প্রত্যেকটাই 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে হবে। এবার আমরা নেক্সট চলে যাব মডেল নির্মাণ বা মডেল মেকিং। তোমাদের এই মডেল নির্মাণ বিষয়টা তোমরা অল্প বিস্তর জানো। মডেল মানে তোমরা এটা বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে হয়ে থাকে, যেমন জীবনবিজ্ঞান বলো, ভৌতবিজ্ঞান বলো, তোমরা মডেল তৈরি করে থাকো। তো মডেল হলো একটা কাঠামো বা একটা নমুনা। এটি যে বস্তুর উপর তৈরি হবে তার থেকে আকারে ছোট বা বড় হতে পারে। অর্থাৎ মডেল তোমাদেরকে ডেমো দিয়ে বানাতে হয়, কোনো একটা আর্ট পেপার কেটে বা বানাতে হয়। আমি এগুলো একটু পরে বলছি। তবে তোমরা মনে রেখো যে সত্যিকারের বাস্তব জিনিস ছাড়াও পুরোপুরি মানস কল্পনার উপরেও মডেল হতে পারে। এই বিষয়টা কি? ধরো তোমাদেরকে মডেল তৈরি করতে দেওয়া হলো কোনো উদ্ভিদের বিশেষ কতকগুলো, জীবনবিজ্ঞানে হয়তো কতগুলো পাতা সম্পর্কে কয়েকটা পাতা দিলে, সেই পাতা তোমরা তুলে নিয়ে এসে কোনটা কী পাতা এই সমস্ত সম্পর্কে তোমরা দিলে। কিন্তু এটা ছাড়াও মানস কল্পনা, অর্থাৎ তোমরা মানসিকভাবে কোনো একটা চরিত্রের কথা ভেবে বা ব্যাকরণের কোনো একটা অংশের কথা ভেবে কিন্তু মডেল তৈরি হতে পারে। মানুষের মনের কোনো ধারণা বা কাল্পনিক চিন্তা প্রকাশ ঘটতে পারে মডেল নির্মাণের মধ্য দিয়ে। অর্থাৎ কোনো একটা মানুষ, তার মনের যে আবেগ, সেগুলো তোমরা কিন্তু এই স্কেচ বা তোমরা নকশা করে বের করতে পারো। মডেল নির্মাণের মধ্যে সাধারণত শিক্ষার্থীদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা করে ওঠার সুযোগ দেখা যায়। আমি বিষয়টা আরও স্পষ্ট করি, যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমাদেরকে ব্যাকরণ থেকে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ সংক্রান্ত মডেল প্রস্তুত করতে দেওয়া হলো। যে বাক্যের যে শ্রেণীবিভাগ, তোমাদের যা করতে হবে তা হলো একটা বড় আর্ট পেপারে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগটি দেখাবে, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দেবে এবং প্রতিটি উদাহরণের গঠন রীতিটি রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দেবে। এবং এই যে কাজ, এটা তোমরা এককভাবেও করতে পারো, আবার দলগতভাবেও করতে পারো, কিন্তু প্রত্যেককেই জমা দিতে হবে শ্রেণী শিক্ষকের কাছে। এই গেল মডেল মেকিং বা মডেল নির্মাণ। এবার সৃষ্টিশীল রচনা বা ক্রিয়েটিভ রাইটিং। তো এই
মানে নামটার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারছো যে এটার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মৌলিক চিন্তা ভাবনা প্রকাশ ঘটানোর কথা এই পদ্ধতিতে বলা হয়ে থাকে। শিক্ষার্থীদের মানে সৃষ্টিশীল চিন্তা এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির ব্যবহারিক চর্চাকে যথার্থ রূপ দেয় এই পদ্ধতিটি, এবং এই পদ্ধতিটি প্রয়োগের মধ্য দিয়ে তোমাদের যে তোমাদের মনের মধ্যে যে ক্রিয়েটিভনেস আছে সেগুলোকে তুলে ধরা হয়। একটা প্রয়োগের মধ্য দিয়ে তোমাদের বিষয়টা বোঝানো যাক। ধরো তোমাদের একটা গল্প এবং একটা পাঠ্য রচনাংশ নেওয়া হলো, আফ্রিকা কবিতা এবং তোমাদের পাঠ্যাংশের পথের দাবি রচনাংশ, এই দুটো নেওয়া হলো, এবং তোমরা জানো এই দুটোর একটা ভাবগত ঐক্যের তুলনামূলক আলোচনা করতে দেওয়া হলো। তোমরা যদি খুব ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে এই দুটো মানে রচনায় ভাবগতভাবে ঐক্য রয়েছে, অর্থাৎ দুটোরই ভাব কিন্তু কাছাকাছি। তোমাদের প্রথমে আফ্রিকা কবিতাটি থেকে কিছু পংক্তি দেওয়া হলো, তাহলে কয়েকটা লাইন তুলে দেওয়া হলো, এবং পথের দাবি থেকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেওয়া হলো। আফ্রিকা কবিতায় এবং পথের দাবি রচনাংশে দুটোতেই কি রয়েছে? সাম্রাজ্যবাদী শাসকের আনুগত্য প্রকাশের মানসিকতার এক মধ্য দিয়ে একটা মিল পাওয়া যায়, অর্থাৎ দুটোই সাম্রাজ্যবাদী বিরোধী লেখা, সেখানে সাম্রাজ্যবাদের আগ্রাসনকে দেখানো হয়েছে। এবার তোমাদের কি করতে হবে, এই দুটোর মধ্যে যে মিল পাওয়া যাচ্ছে সেটা কম বেশি 200 শব্দের মধ্যে সেই মিলগুলো তুলে ধরতে হবে। তোমাদেরকে আগেই বললাম যে শিক্ষক বা শিক্ষিকা কি করবেন, সেই আফ্রিকা কবিতা থেকে কয়েকটা লাইন এবং পথের দাবি রচনাংশ থেকে কয়েকটা লাইন তুলে দেবেন, সেখান থেকে মিলগুলো তুলে ধরতে হবে। এটা তোমরা এককভাবে বা দলগতভাবে করতে পারো। এবার আমরা শেষ চলে যাব একদম পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রীর সহায়তায় মূল্যায়ন, ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। এই বিষয়টা কি? এই প্রক্রিয়াটি জীবনের বাস্তব অভিজ্ঞতা অনুভূতির সঙ্গে যুক্ত। এই পদ্ধতির দ্বারা শ্রেণী শিক্ষণের যথাযথ আদান প্রদান, সার্বিক অংশগ্রহণ, পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষা গ্রহণ, শিখন দক্ষতাকে নানানভাবে ও রূপে কাজে লাগানো সম্ভব হয়। তাছাড়া পাঠ্য বিষয়ের সমগ্র পাঠ শেষে তাৎপর্যবাহী অংশটি আবিষ্কার করতে শিখবে। ঠিক তেমনি অতিরিক্ত বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিতে পারবে। তোমাদের একটু কঠিন মনে হলো বিষয়টা, আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন অর্থাৎ এটা হলো বইয়ের বাইরে, অর্থাৎ তোমরা যে গল্প যে কবিতা টেক্সট বুকে পড়ছো, তোমাদের পাঠ্য যেটা পড়ছো তার বাইরে তোমাদেরকে হয়তো কোনো গল্প বা কবিতা দেওয়া হলো এবং সেটা থেকে তোমাদেরকে ব্যাখ্যা করতে দেওয়া হলো। তোমার সেখান থেকে তোমাদেরকে কোনো একটা চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করতে দেওয়া হলো বা সেই গল্পের ধরন সম্পর্কে ব্যাখ্যা করতে দেওয়া হলো। এতে কি হবে, তোমাদের একটা মৌলিক চিন্তাভাবনার বিকাশ ঘটবে। সেই জন্য এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে এই পদ্ধতিটিকে খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি বলে মনে করা হয়। এটাও আমি একটা উদাহরণের দ্বারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, বহুরূপী গল্পটিতে বহুরূপী বিষয়টির সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে। তো তোমাদের বহুরূপী গল্পটা পড়তে হয়েছে এবং বহুরূপী কি কেন সেগুলো তোমরা দেখেছো। এক্ষেত্রে একই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন বেশ ধরে হাজির হয়। এই রকম শিক্ষক মশাই কী করলেন, এই রকম আরেকটি তুলনামূলক গল্প তোমাদেরকে দিলেন। অর্থাৎ এই বহুরূপী নামেই বা ধরো বহুরূপীদের সম্পর্কে বলা হচ্ছে বা বহুরূপীদের জীবনযাপন সম্পর্কে বলা হচ্ছে, এরকম তিনি একটা গল্প তোমাদের সামনে দিলেন। এবার তিনি তোমাদের সামনে কিছু প্রশ্ন রাখবেন। প্রশ্নগুলো একটু দেখে নাও। যে তাহলে তোমরা বহুরূপী গল্পটা পড়েছো এবং আরেকটা তোমাদেরকে বহুরূপী সম্পর্কে গল্প পড়তে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে এরকম প্রশ্ন করা যেতে পারে যে এই দুই বহুরূপীর মধ্যে, দুই বহুরূপী বলতে যে বহুরূপী গল্পটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পড়েছো এবং যে বহুরূপীটা তোমাদেরকে শিক্ষক বা শিক্ষিকা তোমাদেরকে দিয়েছেন, এই দুইয়ের মধ্যে তোমার কোনটা ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে তা যুক্তিসহ লেখো। আর দুই প্রশ্ন এরকম হতে পারে যে তুমি যদি বহুরূপী সাজো তাহলে তুমি কি রূপ নেবে, তোমার এই রূপ নেওয়ার কারণটা কি। এটাও তোমরা দলগত বা একক যে কোনোভাবেই করতে পারো এবং প্রত্যেকটার সময়ই হচ্ছে 40 মিনিট। এই গেল তোমাদের পুরোটার বিষয়।
এবার তোমাদের আরেকটা জিনিস একটু বলে নিই, তোমাদের যে জিনিসগুলো খুব মনে রাখা দরকার, যে মনে রেখো এখানে যে বিভিন্ন পাঠ্য বিষয়কে অবলম্বন করে যে আমি এই যে 6টি উদাহরণ 6টি বিষয় দেখালাম, এগুলো কিন্তু একটা নমুনা। তোমাদেরকে যে এগুলোই করতে হবে এমন কোনো বিষয় নয়। তোমরা তোমাদের পাঠ্য অন্তর্ভুক্ত যে কোনো গল্প, যে কোনো কবিতা, ব্যাকরণের যে কোনো অংশ নিয়ে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন তোমরা তৈরি করতে পারো। শুধুমাত্র মনে রাখবে যে কোনি, এই কোনিটা কিন্তু তোমাদের এই অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে গৃহীত হবে না। এটা বাদ দিয়ে তোমরা এই দুটোর মধ্যে করতে পারো। তোমাদের আরও একটা বিষয় আরেকবার জানিয়ে দিই, সেটা হলো যে তৃতীয় অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের প্রাপ্ত মান, প্রথমে যেটা বলেছিলাম, অর্থাৎ থার্ড সামেটিভের শেষে যে তোমরা থার্ড ফর্মেটিভ ইভ্যালুয়েশন যেটা করবে, সেটাই কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় যুক্ত হবে, অর্থাৎ 90 প্লাস যে 10 নম্বর আছে সেই 10 নম্বরের সঙ্গে যুক্ত হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শ্রেণী শিক্ষক বা শিক্ষিকাকে তোমরা দিয়ে দেবে। আর একটা বিষয় তোমাদেরকে বলে দিই, অন্তত থার্ড ইভ্যালুয়েশন যখন করবে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন যখন করবে, তখন তোমরা এভাবে বিষয়টাকে তোমাদের পরিচয়টা দিয়ে দিতে পারো, যাতে শিক্ষক বা শিক্ষিকার সুবিধা হয় তোমাদের নাম সমেত সেই বিষয়টিকে সংগ্রহ করে রেখে দেওয়ার। তোমরা এভাবে তোমাদের বিদ্যালয়ের নাম, বিষয় মানে কোন বিষয় বাংলা, এবং তোমরা কোন কোন মানে অন্তর্বর্তী প্রস্তুতিকালীনের কোন বিষয়টিকে তোমরা গ্রহণ করতে চাইছো, সেটা তোমার নিজের নাম, তোমার শ্রেণী, তোমার ক্রমিক নং অর্থাৎ রোল নং এবং রেজিস্ট্রেশন নং, এবং কোন বছরে তুমি এটা করছো তার সঙ্গে তোমার স্বাক্ষর এবং শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তার স্বাক্ষর, এইভাবে তোমরা দিয়ে দেবে। এই গেল অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন সম্পর্কে আলোচনা। আশা করছি তোমরা পুরো বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে যতটা সহজ করে বোঝানো সম্ভব বোঝালাম। যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলেও তোমরা আমাকে টেক্সট করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত।